উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব 69। কণ্ঠে আমি তাসনোভা। আর এরপরে যেই পর্বটা আসবে আজকে বা কালকে, সেটা হবে শেষ পর্ব। লেখিকা বলেছে আজকে আরেকটা পর্ব দিলেই সেটা শেষ পর্ব হয়ে যাবে। শীতল যাওয়ার পরপরই সবাই এখনো অশ্রুসিদ্ধ চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়িতে বসে শীতলকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেয়েটা হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে, যেন বলতে চাচ্ছে কষ্ট পেও না, আমি কালই বাড়ি ফিরবো, তারপর তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে তুলব। এই আশায় এক বুক বেঁধে সকলের চোখে মুখে আনন্দ উপচে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফরিয়াদ কবুল হয়েছে। কত ত্যাগ কত কষ্টের পর বাড়ি মেয়ে বাড়ি ফিরবে। বাড়িটা আবারও প্রাণ ফিরে পাবে। আবারও সকলে ভালো থাকবে। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটু পরে মাগরিবের আজান দেবে। তবে আজানের আগে ওনারা বেরিয়ে পড়লে শুদ্ধ কেন্দ্রর দিকে রওনা হবে। তাই সে শায়ানকে তাড়া দিয়ে বলল, ভাইয়া বেরিয়ে পড়ো এবার। হ্যাঁ চল, তোমরাও যাও। তুই যাবি না? আমি কেন্দ্রের দিকে যাব, একটু কাজ বাকি আছে। আমিও যাব, চল। সবাইকে নিয়ে বাড়ি যাও। পায়ে টান পড়লে আবার হাঁটতেও পারবে না। বেশি বড় হয়ে গেছো না? বড় ভাইকে শাসন করছো, যেখানে সেখানে একা যেতে মন চাই। পাজোড়া বড় হয়ে গিয়েছে বুঝি, নলা কাটতে হবে? খোড়া মানুষকে নিয়ে গেলে কাজে বাড়বে বই কমবে না। একটু হোঁচটে বাচ্চার মতো কাঁধে চড়তে চাও। শরীর তো না জানো জলহস্তি। এখন কথা বাড়িও না, এগোতে থাকো। শক্তপোক্ত দেহের সায়ন এই অপবাদ মানতে পারল না। সে মোটেও খরা না, জলহস্তিও না। তার ওজন তার বউ সহ্য করে। সে একদম সুস্থ, তবে হাঁটতে গেলে একটু খোঁড়ায় আর কি। তবুও তাকে খোঁড়া বলা যাবে না, বললেও সে মানবে না। সে প্রতিবাদী মানুষ। এই প্রতিবাদী সুরে স্বর্ণকে বলল, দেখলি বউ, তোর বেয়াতো ভাই আমাকে খোঁড়া বলল। কিছু বলবি না তুই? স্বামীর হয়ে প্রতিবাদ করবি না? জান। স্বর্ণ তখন ঐশ্বর্যের পাশে দাঁড়িয়ে কোট প্রাঙ্গণ দেখছিল। বেশ পরিপাটি জায়গাটা। মৃদু বাতাস গায়ে লাগছে। হাতে তার কমলার খোসা। পেটের মধ্যে গোগলে কমলার খোসা নাকের কাছে ধরেছে। কতক্ষণ সায়নের সব কথা শুনছে সে, তাই বলল, শুদ্ধ ভাই এটা ঠিক করেনি। যদিও খোড়াকে খোড়া বললে পাপ হয় না। থাক, কষ্ট পেও না। বাড়ি যাওয়ার পথে ম্যাঙ্গোবার কিনে দেব। স্বর্ণ কথা শেষ করতেই রুবা হু হু করে হেসে ফেলল। বাকিরাও ঠোঁট টিপে হাসল। সায়ন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল বউয়ের দিকে। তার বউ একথা বলতে পারলো? বুক কাঁপল না? ও, সে তো ভুলে গিয়েছে চৌধুরী বাড়িতে শুধু সে আর শীতল ছাড়া বাকিরা এই একটা হারামির প্রিন্সিপাল। হারামি পোড়া এদের রন্ধ্রে রন্ধ্রে। নেহাত তারা দুই ভাই বোন খুব ভালো মানুষ, মনের মানুষ। মনে পাপ নেই, তাই মিলেমিশে থাকে। না হলে কবে এদের তাজ্য ভাই বোন করে উপানটায় পাঠিয়ে দিত। এই হিসাব পরে করা যাবে, আগে দল ভারী করতে হবে। তাই আপাতত কথা বাড়ালো না। সারাপা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চৌধুরী সাহেব, তাহলে বউ বাচ্চা নিয়ে এগোতে থাকেন। আমরা বউ বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন। একথা বলে শুদ্ধর দিকে তাকালো। কেন জানি শুদ্ধকে একা ছাড়তে মন সায় দেয় না। অদ্ভুত এক ভয় কাজ করে। ইচ্ছে করে ভাইকে ছায়ার মতো আগলে রাখতে। কিন্তু এখন সে নিজে অসুস্থ। মাঝে মাঝে তাকে অন্যকে সাহায্য নিতে হয়। তবে আর মাত্র কিছুদিন, তারপর সে একাই হাঁটতে চলতে পারবে। কিন্তু এখন সঙ্গে যাওয়ার কথা বলায় শুদ্ধ আবার তাকে বারণ করলো। সুন্দর করে বুঝিয়ে বলল, অফিস টাইম পার হয়ে যাচ্ছে, এখন এতজনকে ঢুকতে দেবে না। দুজন অ্যালাউ করবে। অগত্যা গেলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কি দরকার শুধু শুধু বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাওয়াই? এর চেয়ে বাড়ি গিয়ে আড্ডা দিক। কাজ ছেড়ে জলদি ফিরে আসবে সে। তাছাড়া সেখানে কাজ বলতে শুধু কাগজপত্র যাচাই করা। এতটুকুই কাজ একাই সামলে নিতে পারবে। এমনিতেও অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও হয়, সে অবশ্যই কলে জানাবে। শুদ্ধর যুক্তি শুনে কেউ আর কিছু বলতে পারল না। সায়নও বুঝে ভাইয়ের কথায় মেনে নিল। কথায় কথায় বাড়ে। বেলা কেরোচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তাই বাড়িতে গাড়ি আসতেই ওনারা উঠে বসলেন। শুদ্ধকে সাবধানে ড্রাইভ করতে বলে ওনারা বাড়ির পথে রওনা হলো। আর শুদ্ধ উকিলের সঙ্গে আলাপ সেরে এগুলো কেন্দ্রর দিকে। এই সময় অফিস ছুটি হয়। রাস্তায় প্রচুর জ্যাম বাঁধে। বলতে না বলতেই তার গাড়ি জ্যামে আটকালো। সে সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল। ইদানিং শরীরের উপরে বড়টা ধকল যাচ্ছে, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে। আগে ভাবতে আদালত বা কেস কাচারি কি আর এমন জটিল জিনিস। টাকা ঢাললেই তো জামিন। শাওনকেও কতবার টাকা দিয়ে ছাড়িয়েছে। কখনো কখনো পুলিশকে টাকা খাইয়ে কেস বেশি দূর বাড়তেই দেয়নি। অবশ্য সেসব জনসমক্ষে ঘটা ঘটনা ছিল না, যার কারণে হয়তো সম্ভব হয়েছিল। কিন্তু শীতলের কেসটা একদমই আলাদা। এত ম্যার পাচ্ছে, কতটা জটিল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বলা বাহুল্য। সে পেশায় বিজ্ঞানী, নিত্য নতুন আবিষ্কার করাই তার কাজ। কিন্তু কোর্ট কাচারি থানা পুলিশ আইন জটিলতা তার পেশার সম্পূর্ণ বিপরীত। অথচ গত কয়েক মাস ধরে এসবের পেছনেই হন্য হয়ে ছুটতে হচ্ছে। কত কি জানতেও হচ্ছে, ভবিষ্যৎ হচ্ছে, ভাবতে হচ্ছে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে হচ্ছে।
আর তার প্রতিটি সিদ্ধান্তের উপরে নির্ভর করেছে শীতলের অদূর ভবিষ্যৎ। বলা বাহুল্য, শতরূপা চৌধুরী না থাকলে তাকে হয়তো আরও হাবুডুবু খেতে হতো, কারণ শতরূপা চৌধুরী প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন। কিন্তু তিনি নিজে শীতলের কেস লড়েননি। তবে ভাইজির জন্য নিজের চেয়েও চৌকস একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। আইনের বই কেটে নজির খুঁজে বের করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে শীতল মাথা উঁচু করে বাড়ি ফিরুক। গৌরবে কিছু মানুষকে দেখিয়ে দিক চৌধুরীদের আদর্শ আর শিক্ষা, যাতে বলতে না পারে ফুপি আইনজীবী বলে পার পেয়ে গিয়েছে, বা শতরূপা আইনের ফাঁক করে ভাইজিকে বাঁচিয়ে নিয়েছে। যদিও সমাজ কি বলবে এ কথা তোয়াক্কা করেন না তিনি, কেননা সমাজ নিয়ে পড়ে থাকলে সর্বপ্রথম উনি এই পেশায় আসতে পারতেন না। কারণ সমাজের মানুষ মেয়েদের শেকল পড়াতে ওস্তাদ। তাদের মতে বিদ্যাপাঠ ছেলেদের জন্যই যথেষ্ট, এবং সমাজ সমাজ করলে এই পেশাতে দীর্ঘদিন টিকতেও পারতেন না। বিধবা নারী হয়ে ছেলেকে একা হাতে মানুষ করতেও পারতেন না। আর শীতলের করা অপরাধের কথা, এসব তিনি ভাবার সময় হয়নি ওনার। কলিগরা যখন জিজ্ঞাসাও করেন তখন হাসতে হাসতে বলেন, সুবানা চৌধুরী আমার ভাইজি, কোথাকার কোনো পাতি নেতা তার বড় ভাইকে মারতে এসেছিল, উল্টো সেই তাকে মেরে দিয়েছে। একদম বাপ ভাইয়ের মতো মুখ ভরা সাহস নিয়ে জন্মেছে কিনা। ওনাকে এভাবে বলতে দেখে কেউ আর খোঁচা মারার সাহস করে না। করবেই বা কেন? চৌধুরী বাড়ির মেয়েরা ফেলনা নাকি? বরং চৌধুরী বাড়ির মেয়েরা বারবার প্রমাণ করে দিয়েছে তারা বিপদে পড়লে পিছু হাঁটতে পারে না। পালানো তাদের রক্ত নেই, স্বভাবেও নেই। তারা যেমন বাপ ভাইয়ের আদরের পুতুল, তেমনি প্রয়োজনে বাঘিনী রূপে রুখতে জানে। কেউ কলিজায় থাবা বসালে আসে উল্টে তার কলিজায় থাবা বসাতে জানে। এইসব ভেবে শুদ্ধ মৃদু হাসলো। সামনের গাড়ি এগুতে লাগলো, গাড়িটা এগোচ্ছে। এই জ্যামে ছুটতে কতক্ষণ লাগে কে জানে। তবে স্বস্তির কথা, তার আগে শতরূপা চৌধুরী আদালতের বাহককে নিয়ে কেন্দ্রে পৌঁছিয়ে গেছেন। বাহকের কাগজের মাধ্যমে জমা দিয়ে সবকিছু তার অপেক্ষায় করছেন। কথা হচ্ছে আদালতের বাহক নিয়ে সেখানে কেন গেলেন? আসলে রায় ঘোষণার পর বন্দি মুক্তি পায় না, এর পেছনে থাকে আমলাতান্ত্রিক বেশ কিছু প্রতিক্রিয়া। এই যেমন জামিনের আদেশের পর আদালত সেকশন থেকে মূলত আদেশনামা ও রিলিজ ওয়ারেন্ট তৈরি করতে হয়। তারপর বিচারকের সই নিয়ে সেটা বাহকের মাধ্যমে সরাসরি কেন্দ্রে পৌঁছাতে হয়। জেল কর্তৃপক্ষ কাগজ যাচাই করে তবে বন্দিকে মুক্তি দেয়। সেই নিয়মানুসারে শীতলের রায় হয়েছে, জামিনের আদেশ হয়েছে। তারপর সেই আদেশনামা ও রিলিজ ওয়ারেন্ট তৈরি করে বিচারকের সই করিয়ে পৌঁছিয়েছেন কেন্দ্রে। আর এই কাজটুকু করা যেন ছিল যুদ্ধের সমান। পেশকার বিচারক পরিচিত বলে কাজটা এত সহজে হয়েছে, না হলে আজ আর হতো না। কারণ যখন রায় ঘোষণা হয়েছিল তখন বাজছিল 3:20। বিচারক কক্ষ ছেড়ে যাওয়ার সময় ঘড়ির কাঁটা ছিল ঠিক 3:30। সরকারি অফিসের সময় তখন শেষের দিকে, আর উনি জানতেন পরের কাজগুলো কখন কিভাবে করতে হবে। এই জন্যই জামিন শুনে আদালত কক্ষে সবাই যখন কাজ ছিল, তিনি সেদিকে না গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে বাহককে নিয়ে রওনা দিয়েছিলেন। এবার আসা যাক আদালতের বিশেষ বাহকের কথা। আসলে আদালতের বাহক ছাড়া সিলকালা খাম পর্যন্ত জেল কর্তৃপক্ষ জন্য অন্য থেকে গ্রহণ করে না, এটাই নিয়ম। তাই ঘড়িতে 6:45 বাজার আগে শতরূপা চৌধুরী কেন্দ্রের ডেস্কে কাগজ বুঝিয়ে দিয়েছেন। আশা করা যাচ্ছে কাজে হয়ে যাবে, নতুবা কালকের দিনেও মেয়েটা কেন্দ্রে থাকতে হবে। কালকে তো আবার নববর্ষ, সরকারি ছুটির দিন। যদিও জামিন পরোয়ানা পৌঁছায় তাহলে ছুটির দিনে বন্দিকে আটকে রাখার সুযোগ নেই, কিন্তু কাগজ যাচাইকরণে এখনও বাকি। সেটা যদি আজকে না হয় কিংবা কোনো কারণে আটকে যায়, দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা। ঘণ্টাখানিক পর শুদ্ধ পৌঁছালো। টেনশনে ঘেমে নিয়ে একাকার অবস্থা, শ্বাস যেন গলার কাছে এসে আটকে আছে। সে গাড়ি পার্ক করে কল করলো ইফতেখার নাবিলকে। প্রবেশের অনুমতি দিল। দুজনে এগোলেন অফিস রুমের সামনে। সেখানে প্রবেশ করতে এক মধ্যবয়সী অফিসার শুদ্ধর সঙ্গে হ্যান্ডশেক করলেন। তারপর শুদ্ধর কাজ চাপড়ে হাসতে হাসতে বললেন, মিসেসের তো জামিন হয়ে গেছে, অপেক্ষার পালা শেষ। এবার খুশিতে সায়েন্টিস্ট সাহেব জবাবে কিছু বলল না শুদ্ধ, কেবল মুচকি হাসলো। যতক্ষণ না শীতলকে বুকে চাপড়ে ধরেছে ততক্ষণ এই কষ্ট কমার নয়। কিন্তু একথা তো আর বলা যায় না, তাই মৃদু হেসে নীরবে সম্মতি জানালো সে। তবে ইফতেখার নাবিল অভিজ্ঞ চোখে সহজে পড়ে নিলেন তার চোখের ভাষা। কারণ গত কয়েক মাস ধরে শীতলের মুক্তির জন্য শুদ্ধর অক্লান্ত পরিশ্রম আর শত চেষ্টার সাক্ষী তিনি নিজেও। বলা বাহুল্য, শীতল কেন্দ্রে আসার শুরুর দিকে বরুণ মিত্র নামের এক অফিসার শুদ্ধকে প্রচুর হয়রানি করেছিলেন। কখনো কখনো ইচ্ছে করে শীতলের সঙ্গে দেখা করতে দেননি, অপেক্ষা করতে বলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে অনুমতি দেননি। বাড়ি থেকে খাবার আনলেও 4 ভাগের 1 ভাগ শীতলকে দিতেন। তিনি সবচেয়ে অমানবিক কাজটা করেছিলেন শীতলের বাবার মৃত্যুর দিন। বাবার লাশের পাশে শীতলকে আর একটু সময় রাখার প্রস্তাব রেখেছিল শুদ্ধ। শুদ্ধর কথায় তাচ্ছিল্য করে বলেছিলেন, সময়ের মূল্য অনেক, বাড়তি সময় দেওয়া যাবে না, তবে কিনে নিলে আলাদা কথা।
তখন সত্য মানসিক অবস্থাও ভালো ছিল না, তাই পরিস্থিতি অনুযায়ী ওনার অমানবিক প্রস্তাব মেনে নিয়েছিল। যদিও শুদ্ধ সে কথা বলেনি, বরং বুদ্ধি কাটিয়ে অর্থ লেনদেনের কল রেকর্ড ফোনে যত্ন করে সুরক্ষিত রেখেছিল। ভেবেছিল দিন যাক, সুসময় ফিরুক, তারপর না হয় হিসাব চুকিয়ে নেবে। তাকে অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বরুণ মিত্র অসুস্থতার কারণে ছুটিতে গেলে ওনার জায়গায় ইফতেখার নাবিল দায়িত্ব নেন। যাতায়াতের মাধ্যমে শুদ্ধর সঙ্গে পরিচয় হয়। পরে অবশ্য জানা যায় ইফতেখার নাবিল শতরূপা চৌধুরী কলেজের সিনিয়র ভাই। চেনা মানুষ বিধায় সবকিছু জানার পরে অনেক সুবিধা দিয়েছেন। এরপর থেকে শুদ্ধ যে খাবার পাঠাতো শীতল পুরোটাই পেত। এমনকি যখনই দেখা করতে অনুমতি চেয়েছে, নাবিল সাহেবও ফিরিয়ে দেননি। সম্ভব না হলে বুঝিয়ে বলেছে, কারণ নিয়মের বাহিরে তো যেতে পারে না। এভাবে ওনার সঙ্গে শুদ্ধর সম্পর্ক সহজ হলে কথায় কথায় শুদ্ধ ও বরুণ মিত্রের কর্মকাণ্ডে ওনার কানে দেয়। ইফতেখারও সেই তথ্যগুলো উদ্ধবর্তন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। তদন্ত শুরু হয়। তদন্তের সূত্রে জানা যায়, বরুণ মিত্র চৌধুরী টাইটেলযুক্ত মানুষকে সহ্য করতে পারেন না, কারণ কোনো এক চৌধুরী বাড়ির আদরের দুলালিকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। বিয়ের পরের দিন স্ত্রী বাপের বাড়ি গিয়ে ফিরেননি। তবে না ফেরার কারণ দেখিয়েছিলেন বরুণ নাকি শারীরিকভাবে অক্ষম পুরুষ। যদিও এটা মিথ্যে কথা, কেননা বিয়ের রাতে সম্পর্ক সহজ করতে সময় দিয়েছিলেন। স্ত্রীর অসম্মতিতে তাকে স্পর্শও করেননি। কিন্তু সেই মেয়ে ওনার পুরুষত্ব নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। শুধু তাই নয়, দুদিন পর মামাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়। সেই থেকে চৌধুরী পদবীধারী মানুষ আর কাজিনদের মধ্যে প্রেমের সম্পর্ককে প্রচুর ঘৃণা করেন। আর সেই আক্রোশের শিকার হতে হয় শীতল শুদ্ধর মতো আরও অনেককে। এবং ঘুষ নেওয়ার অপরাধে ওনার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনাও বেশি। যদিও এখনও ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এমন কিছু হতে পারে পূর্বের কথা ভাবতে ভাবতেই ইফতেখার ফাইলের কাগজগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলেন। সব ঠিকঠাক দেখে সই করতে করতেই একবার শুদ্ধর দিকে তাকালেন। ছেলেটা এক দৃষ্টিতে ওনার কলম ধরা হাতের দিকে তাকিয়ে আছে। এই একটা সইয়ের জন্যই তার অপেক্ষার প্রহর বেড়েছে। তাছাড়া আগামীকাল শুভ নববর্ষ, নতুন বছরের প্রথম দিন। নববর্ষের দিন প্রায় মানুষটিকে ফিরে পাবে। সমস্ত ক্লানি ভুলে নতুন বছরের সঙ্গে তাদের পথ চলা নতুন করে শুরু হবে। তারা যে কাল এক হবে, একসঙ্গে বাড়ি ফিরবে, ছলছল চোখে হাসবে, এই খুশিটুকু তো লক্ষ কোটি টাকার বিনিময়েও কেনা সম্ভব না। বয়সের হিসেবে এই ছেলে মেয়ে দুটো অনেক সাফার করেছে। এবার তারা মন খুলে হাসুক, একে অপরের শক্তি হয়ে বেঁচে থাকুক। মরলে কি প্রেম হয়, অমর হয় কে বলে? মরে গেলে তো সব শেষ। বরং বেঁচে থেকেই লড়াই করে প্রেমে জিতিয়ে রাখলে পুরুষের প্রেমের আসল জয়। সুপুরুষরা হারাতে নয়, লড়তে জানে, জিতে নিতে জানে। সত্যি বলতে শুদ্ধ শীতলের জীবনে কাল সেরা নববর্ষ হতে যাচ্ছে। তারা যতদিন বাঁচবে এই দিনটির কথা ভুলতে পারবে না। তাই নিজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটির দিনে শীতলকে মুক্তির জন্য ফাইলে সই করলেন। মাঝে মাঝে কিছু কাজ আত্মার শান্তি দেয়। তাছাড়া নিজে তো বিয়ে করেননি, তাতে কি? না পাওয়ার দহনটুকু বেশ বোঝেন। অপেক্ষা কতটা বিষাদময় হারে হারে টের পান। এই জন্যই বোধহয় এখনো অফিস কক্ষে শুদ্ধের অপেক্ষায় ছিলেন। এদিকে শুদ্ধর বুকে উতাল পাতাল ঝড় নিয়ে স্বাভাবিকভাবে বসে আছে। তারপর হাত মৃদুভাবে কাঁপছে। ভাগ্যিস ওনারা খেয়াল করেননি, নয়তো লজ্জায় পড়তে হতো। যাচাইয়ের কাজ শেষ, সয়ে হয়ে গিয়েছে। এবার শুধু সকালের অপেক্ষা। আর বাধা নেই। কালকে সকালে অভিলাষকে নিয়ে যেতে পারবে। তার মনের সুখ আর ঘরের শত্রুকে আবারও ফিরে পাবে। কতদিন ঝগড়া করা হয়নি, চালাকাট দিয়ে মারা হয়নি। কাল বাড়ি ফিরে একবার মারতে হবে। ব্যাঙাচিটা ভীষণ কষ্ট দিয়েছে তাকে। একে একে সব শোধ তুলতে হবে। এতক্ষণ নিশ্চুপ থাকলে ততক্ষণে তার ঠোঁটে হাসি ফুটল। বুকের ভারটা নেমে চেহারায় কিছু একটা ফুটে উঠল। তা দেখে ইফতার বেশ শব্দ করে হাসলেন, একটু মজাও নিলেন। তারপর ইফতেখার নাবিলের সঙ্গে পুনরায় হ্যান্ডশেক করে বিদায় নিল। পকেটে ফোন ভাইব্রেট হতেই আছে। এটা যে সায়নের কাজে না দেখেও সে বলতে পারবে। তাকে আগে থামানোর দরকার, তাই দ্রুত স্থান ত্যাগ করলে শতরূপা পা বাড়াতে যাবে, তখনই ইফতেখার হঠাৎ করে বলে উঠলেন, জীবনকে আরেকটিবার সুযোগ দিলে হতো না শতরূপা? আমার চুলে পাক ধরলেও আমার ভালোবাসা কিন্তু এখনও জীবন্ত। শতরূপা পা জোড়া থেমে গেল। এই কারণেই এখানে আসেন না তিনি। যখন থেকে শুনেছেন ইফতেখার এখানে পোস্টিং, তখন থেকে এক প্রকার এড়িয়ে চলেন, কারণ উনি কোনোভাবেই অতীত ঘাটতে চান না। কিন্তু এই লোক নাছরবান্দা। তাই এতদিন যেভাবে ইফতেখারকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন, এবারও একই রকমভাবে ফিরিয়ে দিতে বললেন। দাদিমা হতে যাচ্ছি, মিষ্টি পাঠাবো, কে দোয়া করবেন নাবিল ভাই? একথা শুনে ইফতেখার টেবিলে কলমের টোকা দিতে দিতে মৃদু হাসল। বরাবরই কথা ঘোরাতে ওস্তাদ এই মহিলা। কলেজ লাইফে থাকতে ওনার ভালোবাসা বোঝেনি, শেষ বয়সে এসেও কি সুন্দর করে ফিরিয়ে নিচ্ছে। অথচ প্রিয় বন্ধুর বউ হয়ে যাবার পরেও তাকে কখনো অভিশাপ দেননি, খারাপ চাননি। কিন্তু বিয়ের কয়েক বছর পর যখন বন্ধু মারা গেল, তখন নিজেকে ধরে রাখতে পারেননি। পুনরায় মনের কথাও জানিয়েছিলেন। ছেলেসহ 17বার দায়িত্ব নিতেও চেয়েছিলেন, কিন্তু রাজি হননি।
এরপর যৌবন গেল, বয়স বাড়লো, চুলে পাক ধরলো, অথচ ওনার অপেক্ষা ফুরালো না। এই নারী একটু সদয় হলো না, করুণা করে হলেও গ্রহণ করলো না। আজকে দিয়ে মোট 31 বার রিজেক্ট হলেন। তাতে কি, এখন রিজেক্ট হওয়ার মাঝেও ভালো লাগা কাজ করে। কাজের সূত্রে চোখাচোখি হলেও মুখে শান্তি অনুভব হয়। থাকুক না ওনার অপূর্ণ ভালোবাসা, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই। শতরূপা কথা শেষ করে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। আর ওনার দিকে ইফতিকার নাবিল এক দৃষ্টে তাকিয়ে রইলেন। শুদ্ধ কেন্দ্র থেকে বের হয়েই সায়নকে মেসেজ করে জানিয়ে দিল খবরখানা। নয়তো পাগলটা অনবরত কল দিয়েই যাচ্ছে। তার মেসেজ দেখা মাত্রই চৌধুরী নিবাসে আনন্দ উপচে পড়তে লাগলো। কাল শীতল বাড়ি ফেরাই পর কে কি করবে পরিকল্পনা করে ফেলল। রাত বাড়িছে রাতের নিয়মে। সায়ন, স্বর্ণ, ঐশ্বর্য, সারাপাত চৌধুরী আর সীতারাকে রাতে ঔষধ খেতে হয়। তাই ডিনার সেরে তারা যে যার রুমে চলে গেল। সারাপাত চৌধুরী কল দিল, শুদ্ধ রিসিভ করলো না। রাত বাড়ছে, অথচ তার বাড়ি ফেরার নাম নেই। বড় হয়ে এক একজন লায়ক তৈরি হয়েছে, কিছু বলা যায় না। বললে জবাবে ঠোঁটের আগায় প্রস্তুত থাকে। এভাবে একা একা কিছুক্ষণ বকলেন। সীতারা শুনে ঠোঁট টিপে হাসলেন। ঘড়ির কাঁটা যখন এক এক করে পৌঁছাতে 1 মিনিট বাকি, তখন শুদ্ধর গাড়িটা গেট দিয়ে ঢুকলো। শতরূপাকে পৌঁছে সে গিয়েছিল চুল দাড়ি সাইজ করতে। কয়েক মাসে নিচের দিকে তাকানোর সময় হয়নি। বউটা যেহেতু কাল ফিরেছে, এবার মানুষ থেকে মানুষ হওয়া জরুরি। নয়তো দেবদাস বলে খোঁচাতে মিস করবে না। আরেকটা কথা না বললেই নয়, সে চুল কেটে এলে শীতল বারবার ঘুরে ঘুরে তাকায়, চোখে চোখ পড়লে দৃষ্টি লুকায়। আর এই দৃশ্যটুকু খুব উপভোগ করে সে। মিটিমিটি হাসে, কিন্তু ব্যাঙ্গাচিটা ধরতে পারে না। এসব ভাবতে ভাবতে গাড়ি পার্ক করে বাড়িতে ঢোকার আগে দারোয়ান তার চাচার সামনে দাঁড়ালো। ওনাকে দেখে শুদ্ধ হাসি মুখে বলল, কিছু বলবেন চাচা? বাজান, এরা এক বিদেশি পোলা দিয়া গেছেন। কথা বলে একটা প্যাকেট এগিয়ে দিল। শুদ্ধ সেটা নিয়ে জিজ্ঞেস করলো, নাম বলছে? না, ঠিক আছে। তারপর শুদ্ধ বাড়িতে প্রবেশ করলো। ভেবেছিল সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু রান্নাঘরে টুকটাক শব্দ শুনে ওকে মারতেই দেখলো সীতারা চৌধুরী বসে বসে নাড়ু বানাচ্ছেন। এত রাতে ওনাকে নাড়ু বানাতে দেখে শুদ্ধ বিরক্ত হলো। মহিলা মানুষ আসলে অদ্ভুত। রাত বাজে 1টা, এখন কেউ নাড়ু বানায়? এটা নাড়ু বানানোর সময়। সে এগিয়ে গিয়ে পুরো কুচকে বলল, এত রাতেও কাজ শেষ হচ্ছে না আম্মু? এসব কাউকে করা যাবে সকালে? হঠাৎ ছেলের কথা শুনে সীতারা চোখ তুলে তাকালেন। শুদ্ধর মুখখানার সঙ্গে চুল কাটারও নজর পড়ল। বেশ লাগছে তো, এতদিন পর পাগলের বেশে ঘুরত। যাক, সুবুদ্ধি হয়েছে দেখে ওনার ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। জবাব না দিয়ে মাকে হাসতে দেখে শুদ্ধ আবার বলল, কি আশ্চর্য, হাসছো কেন? আমি হাসির কথা বলেছি? রাখো এসব, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। আর একটু আছে, শেষ করে যাব। তুই ফ্রেশ হয়ে আয়, খাবার বাড়ছি। আমি বেড়ে খেতে পারবো, তুমি এখন এসো, রাখো এসব। কথা বলে শুদ্ধ মাকে টেনে তুলতে গেলে সীতারা হেসে শুদ্ধের বাহুতে আস্তে করে একটা থাপ্পড় মারলেন। শুদ্ধ বিরক্তি হয়ে জিজ্ঞেস করলো, এগুলো এখনই করতে হবে? কাল করলে কি হবে? আজই করতে হবে। মানে কি, স্পেশাল কারোর জন্য নাকি? স্পেশাল তো অবশ্যই। কিসে? যার জন্য আপনি চুল কেটে হিরো সেজেছেন, আমিও তার জন্য নাড়ু বানিয়ে রেডি রাখছি। কথা শুনে উনি শুদ্ধর মুখে একটু নাড়ু ঢুকিয়ে দিলেন। মায়ের কথার মানে বুঝে শুদ্ধ গলা খাকারি দিয়ে এদিক ওদিকে তাকালো। চুল কেটে কি অপরাধ করলো নাকি? এখন দেখা যাচ্ছে মাও মজা নিচ্ছে। এদিকে ছেলের মুখে দেখে সীতারা মিটিমিটি হেসে পুনরায় বললেন, নাড়ুতে মিষ্টি হয়েছে? কেমন মিষ্টি? আমার বৌমার মতো নাকি? মায়ের কথা শুনে শুদ্ধর মুখখানা একবার দেখার মতো হলো। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না, মুখটা কাচুমাচু করতে লাগলো। কি মুসিবতে পড়লো সে। এদিকে এতদিন পর ছেলেকে নাস্তানাবুদ করতে পেরে সীতারা হো হো করে হেসে ফেললেন। হাসতে হাসতে ওনার চোখে পানিও এসে গেছে। মাকে হাসতে দেখে শুদ্ধ দাঁড়ালো না, বিড়বিড় করে রান্নাঘর থেকে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়ন তার আপাতমস্তক দেখে ফিসলে হেসে ব্রজোড়া নাচালো। তারপর ফিসফিস করে বলল, বলো তো ভাই, আম্মু তোকে এই কথা কেন জিজ্ঞেস করলো? জানি না। আমি জানি। তাহলে তুমি বলো, কারণ দুটোই তুই খাস। তুমি কি মানুষ হবে না? আমি তো মানুষই, সরো যেতে দাও। তা হিরো সাজার জন্য এত রাতে হলো বুঝি? ভিড় ছিল খুব। রাতেও? বেশ বেশ। তা বলছিলাম যে, তোর মতিগতি ঠিক লাগছে না ভাই। কিসের মতিগতি? ভেতরে ভেতরে বাসরের প্রস্তুতি চলমান বুঝি? সায়নের কথা শেষ করে দিল না শুদ্ধ। সেও সায়নের মতো ফিসফিস করে বলল, তুমি কি থামবে, নাকি ওই কথা সবাইকে জানাবো? কোন কথা? কী সব দেখতে গিয়ে আমার কাছে ধরা খেয়েছিলে না, ওই যে ওই কথাটা। ভাইয়ের মুখে সেই পুরনো কথা শুনে সায়ন জিহ্বায় কামড় কেটে তৌবা করলো। আশেপাশে তাকালো। চিচি, কথা কেউ শুনলে মান সম্মান থাকবে না। যদিও বয়সন্ধিকালের ঘটনা, ধরা খেয়ে আবার এসবের ধারের কাছে যায়নি। আর এখন তো তার উত্তেজনা এমনিতেও হাই, ওসবের আর দরকার পড়ে না। এইটুকু কন্ট্রোল করতে বউটার দম বেরিয়ে যায়, কিন্তু তাকে থামাতে শুদ্ধ প্রায় এসব বোমায় ব্যবহার করে। বড্ড বেয়াদব এই ছেলেটা।
মানবতা বলে কিছু নেই, নয়তো বড় ভাইকে কেউ এসবের হুমকি দেয়। ছি। এদিকে ভাইকে চুপ করাতে পেরে শুদ্ধ হাসতে হাসতে রুমের দিকে গেল। রুমে ঢুকে প্যাকেট রেখে আগে শাওয়ার নিল। ভেজা চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিশেষ একটি মুহূর্তের কথা মনে পড়ে যায়, আজও পড়ল। তাই কানের ঠিক 2 ইঞ্চি নিচে আঙুল ছোঁয়াতে ঠোঁটে হাসি ফুটল। নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি হচ্ছে কেন হঠাৎ, কেন জানে হাসতে ইচ্ছে করলো, মনও ফুরফুরে লাগছে। সে সময় দেখে নিল, রাত 1:45। সকাল হতে আর কতক্ষণ, রাতটাকে ঠেলে পার করতে পারলে বেশ হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। এতদিনে ধৈর্য ধরেছে, তার ফল পেতে যাচ্ছে, বেশি লোভ করা যাবে না। 1 বছরের অপেক্ষা মওকুফ হয়েছে, তাতে লক্ষ কোটি শুক্রিয়া। তারপর সে খেয়ে এসে বসতে প্যাকেটটার দিকে নজর পড়ল। কে দিল এটা? বিদেশি ছেলে কে হতে পারে, জানা দরকার। সে ল্যাপটপ অন করে মূল ফটকের সামনে থাকা গোপন সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। বিকাল থেকে সন্ধ্যা অবধি কি হয়েছে জানতে তাকিয়ে রইল ল্যাপটপের দিকে। তখন বেলা করিয়ে শেষ চৈত্রের ক্লান্ত সূর্য বিদায় নিতে প্রস্তুত নিয়েছে। ধরণীতে নেমেছে রাতের আধার, দলবদ্ধভাবে পাখিরা ফিরেছে আপন নীড়ে। একটু পরেই মাগরিবের আজান পড়ল। আজানের ধ্বনি কানে যেতেই মুসলিমরা ছুটল মসজিদের দিকে। মাঠে আলগোছে অলিগলিতে দাঁড়ানো পথচারীদের ভিড় কমে এলো। অন্ধকারে গাঢ় হচ্ছে, ধরনে তলিয়ে যাচ্ছে। রাতের আধারে গাড়িতে বসা ক্যাসপিয়ানে এ সময়ে অপেক্ষায় ছিল। রাস্তা ফাঁকা দেখে গাড়ি থেকে নেমে চৌধুরীদের গেটের কাছে দাঁড়ালো। মৃদুস্বরে দারোয়ানকে ডাকলো। ডাক শুনে দারোয়ান চাচা কাঁধ উঁচিয়ে তাকালেন গেটের বাইরে দাঁড়ানো বিদেশি এক ছেলেটার দিকে। বললেন, কে আপনি? কারে চান? বাড়িতে কেউ আছে আঙ্কেল? ডেকে দেওয়া যাবে? না, বাইত কেউ নাই। আইতে আরও রাইত হইব। ও, অন্য কেউ নেই যে কাউকে ডাকলেই হবে? একটা জিনিস দিয়েই চলে যাব। সবাই শীতলাপার কাছে গেছে। আপনি কারে কি দিতে চান? আমারই দিয়া যান, আমি দিয়া দিমুনি। এ কথা শুনে পিয়ন জবাব দিল না, বরং আশেপাশে তাকালো। তারপর আমতামতা করে বলল, ইয়ে মানে আঙ্কেল আমাকে চৌধুরীদের বাগানে নিয়ে যাবেন? আমি গাছ দেখেই চলে আসব। দারোয়ান চাচা এবার সন্দেহের দৃষ্টিতে তাকালেন, যেন উনি পুলিশ আর পিয়ন পাড়ার ছিটকে চোর। ওনার চেহারা দেখে পিয়ন পুনরায় বলল, ভয় পাবেন না আঙ্কেল, আমি চোর ডাকাত নই। আমাকে কি চোরের মতো দেখতে? আপনি বলুন। যে কি? চোরেরা এত ভালো শার্ট প্যান্ট পরে না, তাই আপনিও তো হাঁটুচিরা প্যান্ট পরেছেন। দারোয়ান চাচার জবাব শুনে পিয়নের মুখ আপন মনে থমথমে হয়ে গেল। মাফিয়া কিংয়ের সহকারী ছিল সে। বডি ফিটনেস, উঁচা লম্বা শারীরিক গঠন সব দিক থেকে পারফেক্ট। অথচ টাকাওয়ালা দারোয়ান তাকে চোর ভেবেছে। টাকাওয়ালা দারোয়ান। এবার শরীরখানা জ্বলে উঠল তার। ইচ্ছে করলো কোমরে গোছা পিস্তল কপালে ঠেকে টাটকা একখানা বুলেট জায়গা মতো গেঁথে দিতে, কিন্তু শেষ মুহূর্তে রাখলে হবে না। নিজেকে শান্ত করলো, বলল, তেমন কিছু না আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে শীতলের কাছে শুনেছিলাম ওদের বাড়ির বাগানটা নাকি ভীষণ সুন্দর। বাগানের দিকে তাকালে মন জড়িয়ে যায়। আমি আজই দেশের বাইরে চলে যাচ্ছি, আর কখনো হয়তো এই দেশে ফেরা হবে না। তাই ভাবলাম এত দূর যখন এসেছি একবার দেখে যাই। আমি তো একা যেতে চাচ্ছি না, আপনাকে সঙ্গে নিয়ে একবার দেখে চলে আসবো। সত্য বাবা আপনারা চিনে? ফোন দিয়া জিগাম, সমস্যা নেই। এই কথা শুনে দারোয়ান সন্দেহের দৃষ্টিতে তাকালেও শক্ত কণ্ঠে আর কিছু বলতে পারলেন না। শুদ্ধকে ফোন দেওয়ার কথা বলে ঘাবড়ালো না। তাছাড়া শুদ্ধকে কল করা ঠিক হবে না, কারণ ওদিকে শীতলের জামিন হলো কিনা, কিংবা অন্য কাজে ব্যস্ত আছে কিনা, এসব ভেবে শুদ্ধকে কল দেয়নি উনি। তবে চোখ কান খোলা রেখে পিয়নকে বাগানে নিয়ে গেলেন। মস্ত বড় বাগান। আগে বাগানে ফুলে ফুলে ভরা থাকলেও এখন তেমন একটা ফুল নেই। পিয়ন মুখ ফুল থেকে চোখ সরিয়ে নিল। সে ফুল দেখতে আসেনি, এসেছে ইয়াসিরের কবরখানা দেখতে। পুরো বাগানে কয়েকবার চোখ বুলালেও কবর খুঁজে পেল না। কেন জানি গলা ফাটিয়ে ডাকতে ইচ্ছে করলো, কিন্তু ডাকলেও তো সাড়া পাবে না। অগত্যা না পেয়ে মনে মনে আওড়ালো, আমি চলে যাচ্ছি স্যার। আপনারা এদেশে, দেশের মাটিতে আর কখনো আসবো না। বড্ড সেলফিশ এদেশ। আপনার শেষ চিহ্নটুকু আপনার প্রিয় কারো কাছে পৌঁছে দিতে এসেছি। জানি না কেউ গ্রহণ করবে কিনা, আপনার জিনিসের আদর ঠাঁই হবে কিনা। আমি এটা সঙ্গে নেওয়ার রিস্ক নিলাম না স্যার, এর চেয়ে শত্রুর নিকটে রেখে গেলাম। ভালো থাকবেন স্যার, আজ আসি তাহলে চিরবিদায়। আওড়াতেই তার চোখ ছলছল করে উঠল। আরেকবার বাগানের দিকে তাকালো। শুদ্ধ সবার দৃষ্টির আড়ালে কবরখানা রেখেছে তা বুঝতে বাকি রইল না। তা অবশ্য ভালোই হয়েছে। আফসোসে পোড়া মানুষটি থাকুক না শত্রুর বাচ্চার পাশে। বাচ্চারা নিষ্পাপ হয়, পবিত্র আত্মা হয়, আর সেটা যদি প্রাণের চেয়ে প্রিয় কারো বাচ্চা, তাহলে তো কথাই নেই। মূলত সারাপাত চৌধুরীর কাছেই শুনেছিল ইয়াসিরকে বাগানে দাফন করা হয়েছে, তাই আজ বাড়িতে কেউ নেই জেনে শেষবার দেখেতে ছুটে এসেছে। কিন্তু হলো না। তার এই প্যাকেটটি দারোয়ানকে দিয়ে বিদায় নিল। কিছু দূর গিয়ে পুনরায় ফিরে এসে বলল, এটা যেন শুদ্ধর হাতেই দেওয়া হয়।
পিয়নের কথাটা শেষে দারোয়ান চাচার কৌতূহল বাড়ল। উনি প্যাকেটটা উল্টে পাল্টে দেখলেন। বেশ ভারী প্যাকেট, সুতো দিয়ে আলতো করে বাঁধা। কৌতূহল সামলাতে না পেরে সুতোর বাঁধন আলগা করলেন উনি। ভেতরে কাগজে দিয়ে মোড়ানো কিছু একটা রয়েছে। সেটা সরাতেই নজর পড়ল কালো রঙের ডায়েরি। উপরের কাভারে মখমলের কাপড় দিয়ে মোড়ানো। উনি ডায়েরিটা ডান বাম উপর নিচ চিৎ করে দেখলেন। খেয়াল করলেন ডায়েরির কোনাগুলো অ্যান্টিক ব্রোচ দিয়ে বাঁধানো। উনি আরেক দফা অবাক হলেন ডায়েরির ঠিক মাঝখানে তাকিয়ে, কারণ মাঝখানে বসানো গোলাকৃতির গাঢ় নীল রঙের উপরে পাথর, যেটা নড়চড় করলেই বিভিন্ন রং পরিবর্তন হচ্ছে। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই পাথরের চারিপাশে রোমান সংখ্যায় খোদাই করা, দেখতে কিছুটা ঘড়ির ডায়ালের মতো। একটা ডায়েরিতে এত কিছু দেখে বিস্ময়ে কথা বলে গেলেন তিনি। বুঝতে বাকি রইল না বিশেষ কারো কিছু হবে এটা। আর সুন্দরের প্রতি মানুষের কৌতূহল বরাবরই একটু বেশি। উনিও ব্যতিক্রম নয়। তাই ডায়েরিটি খোলার জন্য টানাটানি শুরু করলেন, কিন্তু খুলল না। এমনভাবে আটকে আছে যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। শক্তি খাটিয়ে খুলতে না পেরে বিরক্তিই হলেন। নীল পাথরটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরলেন। পুষ্পাটম স্প্রিং লক ভেবে একই কাজ করলেন, কিন্তু সেটা না টেপে আঙ্গুলের ছোঁয়ায় পাথরটা ডানে বামে ঘুরে গেল। এটা খুলে কিভাবে? চাবি লাগে? তাহলে চাবিটা কোথায়? আরও কিছুক্ষণ ডায়েরিটা নিয়ে গবেষণা করে খুলল না, দেখে রেখে দিলেন। শুদ্ধ কপির মগে চুমুক দিতে দিতে ফুটেজ থেকে ডায়েরিখানা বের করলো। ডায়েরির নিচে ছোট করে লেখা ক্রিমিনাল। সন্ধ্যার দিকে তার ফোনে একটা কোড এসেছে। কিসের কোড তখন না বুঝলেও এখন বুঝতে বাকি রইল না। যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারের লাস্ট ডিজিট ছিল 79। স্যান্ডির নাম্বারে শেষ ডিজিট 79, তাই স্যান্ডি ভেবেছিল। তবে অবশ্য কল ব্যাক করে নাম্বার বন্ধ পেয়েছিল। তখন না বুঝলেও এতক্ষণে বুঝলো এটা কিসের কোড হতে পারে। সে মেসেজের কোডে আরেকবার চোখ বুলিয়ে পাথর ঘুরিয়ে রোমান সংখ্যা অনুযায়ী কোড বসাতে অ্যাজ করে ডায়েরিটি খুলে গেল। মজার ব্যাপার হচ্ছে লেখাগুলো উল্টো করে লেখা। ইয়াসের সম্ভবত বাঁহাতি ছিল। সে বোধহয় বাম হাতে লিখত। এর আগেও পিস্তল বাম হাতে ধরতে দেখেছে সে, কিন্তু লেখা উল্টো কেন? উল্টো হলে কিভাবে পড়বে? সে ডায়েরিখানা নড়াচড়া করতে করতে হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। মাফিয়া কিং এর ঘটে বুদ্ধি ছিল তাহলে। লিওনার্দো দা ভিঞ্চিকে ফলো করে কিভাবে ডায়েরিটি লিখেছে যাতে সাধারণ মানুষ পড়তে না পারে। দারুণ তো। লিওনার্দো দা ভিঞ্চির ব্যাপারে না জানলেও তো বুঝতেই পারতো না। তবে উনি ছিলেন বিজ্ঞানী। উনি নিজে নোটবুক ডায়েরি চুরি হওয়ার ভয়ে এভাবেই লিখতেন। আর এ লেখা পড়ার নিয়মও আছে। শুদ্ধ এবার উঠে ডায়েরি পৃষ্ঠা আয়নায় ধরতেই লেখা সোজা হয়ে পড়ার উপযুক্ত হলো। ইংলিশে লেখা পুরো ডায়েরি, তবে শুধু শুরুর দিকে পৃষ্ঠার একটা শব্দ ও পড়ল না। ইচ্ছে হলো না, কারণ যারা ডায়েরি লিখে তাদের কাছে ডায়েরি জিনিস তার হচ্ছে আবেগের জিনিস। তারা ডায়েরি শুরুটা লিখে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বা প্রিয় কাউকে নিয়ে। আর সে নিশ্চিত এখানে শীতলকে নিয়ে অহরহ বাক্য সাজানো আছে, ভালোবাসা নিয়ে মাখামাখি করা গুটি গুটি স্বপ্নে সাজানো আছে। কিন্তু নিজের বউকে জড়িয়ে অন্য পুরুষের আবেগী গল্প রসিয়ে রসিয়ে পড়ার মতো মানুষ সে তো নয়। তাই শুরুর দিকে কোনো পৃষ্ঠা না পড়ে একদম শেষে পৃষ্ঠাগুলো উল্টালো, কারণ ডায়েরির শেষে লেখা থাকে ডায়েরি দাতার জীবনের শেষ মুহূর্তের কথা। তার ভাবনাই সত্যি হলো। সে শেষ পৃষ্ঠা আয়নার সামনে ধরতেই ইংলিশে একটি লেখা ভেসে উঠল। লেখার সময় কেঁদেছিল নাকি ইয়াসির খান? কালিগুলো এমন ছড়িয়ে গেছে কেন? লেখাটা ছিল, নাও আই অ্যাম টোটালি ব্রোকড। এই লেখাটার নিচে শেষবার শীতলের সঙ্গে দেখা করার তারিখটা লেখা। শুধু সেটা দেখে বেশ কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, কংগ্রাচুলেশন ইয়াসির খান। এরপর রুম সংলগ্ন ল্যাবের একটি ড্রয়ারে আপাতত সেটি রেখে দিল। এটা এখানে রাখার সময় খুবই সীমিত। শীতল বাড়িতে পা রাখার আগে এটাকে নিবাস থেকে সরিয়ে ফেলবে। শত্রু সবসময় শত্রুই হয়। শত্রু হয়ে শত্রুর জিনিস বয়ে বেড়ানো শত্রুতার নিয়মে পড়ে না। ঘড়ির কাঁটা তখন 3টা ঘরে স্থির। শুধু বিছানায় শরীর এড়িয়ে দিল, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। এদিক ওদিক করে কিছুক্ষণ পর বিরক্তি হয়ে উঠে বসলো। রুমের ভেতরে পায়চারি করে দাঁড়ালো বেলকনিতে। চোখ তুলে তাকালো আকাশের দিকে। শীতলের সঙ্গে দেখা করতে যেত তখন। সময় যখন রীতিমতো দৌড়াতো, অথচ আজকে এক একটা সেকেন্ড যেন বছরের সমান। কখনো ফজরে আজান দিবে, কখন ভোর হবে, আর কখন সে যাবে শীতলকে আনতে। এসব ভেবে তার অস্থিরতা সীমানা ছাড়লো। রুমে ফিরে ডয়াল খুলতেই নজরে পড়ল হানিমুন প্যাকেজের জন্য কাটা এয়ার টিকিটের দিকে। শীতলের ভীষণ ইচ্ছে নরওয়ে যাবে। নরওয়ের খোলা আকাশের নিচে তার হাত ধরে হাঁটবে। সেও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার আগে সব লণ্ঠপণ্ঠ হয়ে গেল। শীতলকে নিয়ে সে কখনো দূরে কোথাও যায়নি। শীতল জানে না তার বিশুদ্ধ পুরুষ বাড়িতে এক, বাহিরে আরেক। সে জানে না বিশুদ্ধ পুরুষ ভ্রমণ পিপাসু। সে জানে না তাকে বুকের সঙ্গে বেঁধে স্কাই ড্রাইভিং করার ভীষণ শখ তার বিশুদ্ধ পুরুষের। আরও অনেক ইচ্ছে শীতলকে নিয়ে মেটাবে ভেবে তার অনেক ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে।
সে ফিরুক। কিছুদিন পর তাকে নিয়ে এবার অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, নতুন করে ব্যাঙাচিকে আর তার আরেক রূপের সঙ্গে পরিচয় করাবে। এসব ভাবতে ভাবতে তার নজর পড়ল ছোট্ট একজোড়া নুপুরের দিকে। সেটা দেখে সে মলিন হেসে ডয়ার লক করে বিছানায় শুয়ে এড়িয়ে দিল। উপর হয়ে শুয়ে ল্যাপটপ অন করলো। একটা ফাইলে ঢুকতে স্ক্রিনে ভেসে উঠল শীতলের পুরনো অনেক ছবি। তাদের বিয়ের মুহূর্তগুলো এসব থেকে ঠোঁটের কোণে স্নান হাসি ফুটে উঠল। একে একে সব ছবিগুলো দেখতে দেখতে কখন চোখ জোড়া দুটো বুঝে এলো টেরও পেল না। ঘুমানোর আধা ঘন্টা হয়নি, হঠাৎ অদ্ভুত অনুভূতি হলো তার। খুব নরম তুলতুলে ছোট্ট একটা আঙ্গুল তার ডান হাতের কানিজটা আঙ্গুলখানা আঁকড়ে ধরল। স্পষ্টতায় এতটাই জীবন্ত মনে হলো যে সেও আঁকড়ে ধরল। ঠিক তখন কেউ কান্নারত কণ্ঠে অভিমানী কণ্ঠে বলল, আমাকে আসতে কেন দিলে না বাবা? এতটুকু শুনে চমকে উঠে বসল শুদ্ধ। বুকটা ধরপড় করেছে, গা ঘেমে একাকার শূন্য ঘর। কেউ নেই। সে মাথার চুল খামচে ধরল। মানুষ যা নিয়ে অতিরিক্ত চিন্তা বেশি করে ভেবে সেটা স্বপ্ন দেখে, কিন্তু অবুঝ মন তো মানে না। সে ভেতরে জমা হাহাকার চেপে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে এলো। কোনো দিকে না তাকিয়ে উঠভটের মতো এসে দাঁড়ালো বাগানের সেই ছোট্ট কবরটার পাশে। এখন মধ্যরাত, চারিপাশে স্তব্ধ। এদিকে অদৃশ্য ব্যথাখানা লুকিয়ে রাখলেও আজ আর পারল না। কানে এক নাগারে ভাসতে থাকলো অভিমানী সুরে বলা অভিযোগখানা, আমাকে কেন আসতে দিলে না বাবা? বুকের গহিনে রাখা ঠিক একই অপরাধ পথে পড়তে লাগলো সে। পোড়ার অনুভূতি রূপ নিল কান্নাই। হাঁটু করে কবরের ভাজা মাটির ওপরে বসে পড়ল শুদ্ধ। চোখের কোণে পেয়ে ঝরতে থাকলো নোনাচলের ধারা। সে কয়েক সপ্তাহের ভ্রণ ছিল মাত্র। দুনিয়ার আলো বাতাস ছোঁয়নি, তবুও তার মনে এতখানি মায়া কিভাবে জাগিয়ে দিয়ে গেল। কেন হাজার চেষ্টা করেও তার কথা ভোলে না? কেন এসব সে মনে পড়ে কষ্ট বাড়ে? আজ ঘুমের করে তবে কি সে এসেছিল? ফোপানো সুরে অভিযোগ জানিয়ে গেল তার আদেশেই তো অ্যাবর্ষণ হয়েছিল। এরপর থেকে একথা ভেবে বুকের ভেতরে আর্তনাতে দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। শুদ্ধ কবরের মাটি দুহাতে খামচে ধরল। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। যে সন্তানকে কোনোদিন করে নেওয়া হলো না, তার জন্য এত মায়া কেন, কেন এত কষ্ট? সে মাটি আঁকড়ে ধরে আওড়ালো, সেদিন যদি তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে না হতো, তাহলে আমি নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আগলে রাখতাম। অনেকে বলেছিল তোমার মাকে বাঁচিয়ে ভালো করেছি, স্ত্রী থাকলে আবার বাবা হওয়া যাবে, কিন্তু তারা এটা বোঝেনি যে তোমার মায়ের নিঃশ্বাস সচল রাখতে গিয়ে আমি তোমার ছোট্ট বুকের স্পন্দন স্তব্ধ করে দিয়েছি। সবাই বুঝতাই তোমার জন্য কষ্ট না পেতে। তুমি তো ভ্রূণ ছিলে মাত্র, তোমার রূপ ছিল না, নাম ছিল না, তুমি ছেলে নাকি মেয়ে তাও জানি না। অথচ তোমার অস্তিত্বের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি পরিচয় দিয়েছিলাম যে তুমি আমার সন্তান, আমার রক্ত। কিন্তু ভাগ্যের পরিহাসে তোমাকে হারিয়ে ফেললাম। হারানোর আদেশটাও আমাকেই দিতে হয়েছিল। তোমাকে যখন আমি হাতে পেয়েছিলাম বুকে পাথর তুলে মাটির নিচে শুয়ে দিয়েছিলাম। তবে আমি তোমাকে ভুলিনি, ভুলতেও পারবো না। কেন জানো? কারণ তুমি আমাদের প্রথম সন্তান, যাকে আমরা বুকে জড়িয়ে নিতে পারিনি, যার ডাক শুনে কলিজা চুড়াতে পারিনি। আই এম সরি বাবা, খুব সরি। আমি খারাপ বাবা, ভীষণ খারাপ, যে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে সন্তানকে উৎসর্গ করেছি। এভাবে বেশ কিছুক্ষণ সেখানে বসে কাঁদল শুদ্ধ। আজকে শীতল ফিরে আসবে, তার সামনে এভাবে কাঁদতে পারবে না, বুঝতে দেওয়া যাবে না বুকে জমানো কষ্টটুকু। অতঃপর কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে রুমে যেতেই সায়ানো রুমে ফিরে এলো। তার চোখ দুটো লাল হয়ে আছে। শুদ্ধ যখন বের হচ্ছিল তখন সে রান্নাঘরে ছিল। ভাইকে যেতে দেখে সেও গিয়েছিল। অদূরে দাঁড়িয়ে দেখে শক্ত আবরণে ঢাকা শুদ্ধর বুকে জমা হাহাকার। পিলার ধরে নিচে কিছুক্ষণ কাঁদলো। শুদ্ধ চলে আসবে তখন তার আগেই রুমে ঢুকে গেল। কিছু কিছু জিনিস একা সামলাতে দিতে হয়। সায়ন রুমে ফিরে মাথা নিচু করে চুপ করে রইল। চোখের পানি বাদ মানছে না। স্বর্ণর কাছে গিয়ে ওর পেটে চুমু খেয়ে শুতেই স্বর্ণ বুকে মাথা রাখলো। ফিসফিস করে বলল, আজ প্রথমবার দেখলে তাই কষ্ট পাচ্ছ। আমি প্রায়ই দেখি শুদ্ধ ভাই মাঝরাতে বাগানে গিয়ে বসে থাকে, সব আমার জন্য। আমি আমার ভাই বোনদের ঋণ কীভাবে শোধ করবো জান? ওদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি যে ওদের চোখের পানি দেখতে পারি না, আমার যে বুক ভেঙে আসে, আমার মরে যেতে ইচ্ছে করে। এসব তোমার হাতে নেই, নিজেকে অপরাধী ভেবো না। দেখি আমার কাছে এসো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। সায়ন কিছু বলতে গেলে স্বর্ণ তার কপালে চুমু এঁকে নাবোধক মাথা নাড়ল। তারপর মাথা বোলালে সায়ন একটা সময় ঘুমিয়ে গেল। স্বর্ণ খোলা জানালার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, তুমি কল্পনা করতে পারবে না তোমার শীতল, তোমার শুদ্ধ তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তোমার জন্য তারা কত দূর অব্দি যেতে পারে। চৌধুরীর রক্ত না হয়ে তাদের কতটা জুড়ে আছো সেটা তোমার ধারণার বাহিরে। আর যারা আমার ভালোবাসার মানুষের জন্য এত কিছু করতে পারে, সুযোগ পেলে তাদের জন্য আমার জান কোরবান করতেও দুবার ভাববো না। মনে মনে এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়েও দুফোঁটা পানি ঝরে গেল।
I am really sorry for that. I'm a very emotional girl and I know that you are guys so irritated for me. আসলে আমি গল্প পড়তে, পড়তে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, ইমোশনাল জায়গাগুলায়। এইজন্য ভয়েসটা খুব ইরিটেট লাগে আপনাদের কাছে। I know that very well. বাট এখানে আমার হাত থাকে না। অ্যাকচুয়ালি আমি বারবার কাট করে আবার ভয়েস দিতে গেলে আমি বারবারই ইমোশনাল হয়ে যাই। আর এইজন্য ভয়েস অনেক বেশি খারাপ হয়ে যায়। I'm too much sorry, too much sorry.